মির্জা ফখরুলের কপালে আজ চিন্তার গভীর ভাঁজ। নিজের দীর্ঘদিনের সাজানো বাগানে এ কোন ঝড়ের পূর্বাভাস? ঠাকুরগাঁয়ের মাটি কাঁপিয়ে দিল কে এই দেলোয়ার হোসেন, যার জনসভার জনসমুদ্র দেখে আজ চোখ কপালে উঠেছে খোদ বিএনপির হাইকমান্ডের। যে আসনকে বিএনপি মহাসচিব নিজের পৈতৃক সম্পত্তির মতো নিরাপদ মনে করতেন, সেখানেই আজ পায়ের তলার মাটি সরে যাচ্ছে। অনলাইনে যাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়, অফলাইনে তাদের এই বিশাল শোডাউন কি তবে রাজনীতির সব সমীকরণ উল্টে দেবে? আজ আমরা জানব ঠাকুরগাঁও এক আসনের সেই না বলা গল্প, যেখানে একজন হেভিওয়েট নেতার বিপরীতে দাঁড়িয়েছেন এক জীবন্ত শহীদ। কেন দেলোয়ার হোসেনকে নিয়ে এত ভয়? কেনই বা ফখরুল ইসলাম আলমগীরের নিজের আসনেই আজ ভরাডুবির আশঙ্কা? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। বাংলাদেশের রাজনীতির উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। দৃশ্যত শান্ত এই জনপদ এখন ফুটছে ভোটের লড়াইয়ের উত্তেজনায়। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুজন মানুষ। এক প্রান্তে বিএনপির মহাসচিব, জাতীয় রাজনীতির অন্যতম শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ঠিক অন্য প্রান্তে দাঁড়িয়ে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে মির্জা ফখরুলের মতো একজন জায়ান্ট নেতার সামনে দেলোয়ার হোসেন হয়তো টিকতেই পারবেন না, কিন্তু মাঠের বাস্তবতা, জনস্রোত আর সাধারণ মানুষের আবেগ বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সম্প্রতি ঠাকুরগাঁওয়ে দেলোয়ার হোসেনের সমাবেশে যে জনসমুদ্র দেখা গেছে তা এক কথায় অবিশ্বাস্য। মির্জা ফখরুলের নিজের আসনে দাঁড়িয়ে জামায়াতের একজন প্রার্থীর এই বিশাল শোডাউন প্রমাণ করে দিয়েছে যে রাজনীতির হিসাব নিকাশ আর আগের মতো নেই। উপস্থিতির সংখ্যা অর্ধ লক্ষ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দেলোয়ার হোসেন এর আগেও ঠাকুরগাঁওয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এবার তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির শীর্ষ নেতার দিকে, আর এখানেই তৈরি হয়েছে মূল নাটকীয়তা। প্রশ্ন উঠছে, একজন সাবেক মন্ত্রী এবং দেশের অন্যতম বড় দলের মহাসচিব হয়েও মির্জা ফখরুল কেন নিজের এলাকায় এতটা কোণঠাসা? এর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ফখরুল ইসলাম আলমগীরের অতীত কর্মকাণ্ডের দিকে। এমপি এবং মন্ত্রী থাকার পরেও ঠাকুরগাঁওয়ের উন্নয়নে তিনি কতটা ভূমিকা রাখতে পেরেছেন তা নিয়ে স্থানীয়দের মনে জমে আছে পাহাড় সম ক্ষোভ। সবচেয়ে বড় উদাহরণ হলো ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক বিমানবন্দর। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই বিমানবন্দরটি চালু করার, কিন্তু ক্ষমতার কেন্দ্রে থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জরাজীর্ণ বিমানবন্দরটি চালু করতে পারেননি। এটি তার ব্যর্থতার একটি বড় দলিল হয়ে দাঁড়িয়ে আছে। উন্নয়নের এই স্থবিরতা সাধারণ মানুষকে হতাশ করেছে। মানুষ এখন পরিবর্তন চায়। মানুষ এখন এমন কাউকে চায় যিনি কেবল বড় বড় বুলি আওড়াবেন না, বরং কাজের মাধ্যমে এলাকার উন্নয়ন ঘটাবেন। তাছাড়া ব্যক্তিগত আচরণের দিক থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। জাতীয় রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ফিগার হতে পারেন। টিভি ক্যামেরার সামনে তাকে হয়তো ভাবগাম্ভীর্যপূর্ণ মনে হতে পারে, কিন্তু নিজ এলাকায় তিনি রাগী এবং বদ মেজাজি মানুষ হিসেবেই বেশি পরিচিত। দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের সাথে তার মেশার সুযোগ খুব কম। এলিট ক্লাসের প্রতিনিধি হিসেবে তিনি সাধারণের ধরা ছোঁয়ার বাইরে থাকতেই পছন্দ করেন। এই দূরত্বের কারণে সাধারণ ভোটারদের সাথে তার আত্মিক সম্পর্ক গড়ে ওঠেনি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা দেখছেন গল্প নিউজের বিশেষ বিশ্লেষণ। রাজনীতির মাঠের এমন সব গোপন খবর এবং বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ফিরে আসছি মূল আলোচনায়। মির্জা ফখরুলের এই আভিজাত্যপূর্ণ এবং জনবিচ্ছিন্ন আচরণের ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছেন জামায়াতের দেলোয়ার হোসেন। তাকে বলা হচ্ছে মাটির মানুষ। তিনি যখন মানুষের কাছে যান, তখন কে মধ্যবিত্ত, কে উচ্চবিত্ত আর কে নিম্নবিত্ত তা তিনি দেখেন না। একজন মুচি, মেথর, ডোম কিংবা মাঝি মাল্লার সাথেও তিনি বুকে বুক মিলিয়ে কথা বলেন। তাদের দুঃখ সুখের সঙ্গী হন, মানুষের পাশে বসেন, তাদের সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং সাধ্যমতো সমাধানের চেষ্টা করেন। এই যে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা, এটাই দেলোয়ার হোসেনকে অনন্য করে তুলেছে। ভোটাররা তাকে কেবল একজন নেতা হিসেবে নয়, বরং নিজেদের একজন আপনজন হিসেবে গ্রহণ করেছে। চায়ের দোকান থেকে শুরু করে মাঠ ঘাট সবখানেই এখন একটাই আওয়াজ, দেলোয়ার ভাই। দেলোয়ার হোসেনকে স্থানীয় মানুষজন ভালোবেসে ডাকেন জীবন্ত শহীদ।
এই উপাধি তিনি এমনি এমনি পাননি। এর পেছনে রয়েছে এক অমানসিক নির্যাতন এবং ত্যাগের ইতিহাস। ছাত্র শিবিরের সভাপতি থাকাকালে তার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা শুনলে যে কারো গাও শিউরে উঠবে। 2013 সালে তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে ভীত হয়ে তৎকালীন স্বৈরাচারী সরকার তাকে গ্রেফতার করে। এরপর শুরু হয় রিমান্ডের নামে ইতিহাসের জঘন্যতম নির্যাতন। দিনের পর দিন, মাসের পর মাস তাকে ডিবি অফিসে আটকে রাখা হয়। রিমান্ডে তার উপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। হাড় গোড় ভেঙে দেয়া হয়, শরীর ক্ষত বিক্ষত করা হয়। 50 দিনেরও বেশি সময় তাকে রিমান্ডে নিয়ে যে অমানবিক নির্যাতন অত্যাচার করা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শত নির্যাতনের মুখেও দেলোয়ার হোসেন ছিলেন পাহাড়ের মতো অবিচল। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু তিনি তার আদর্শ থেকে এক চুলও সরেননি। সরকার এবং গোয়েন্দা সংস্থার শত চাপ, প্রলোভন কোনোটাই তাকে তার পথ থেকে সরাতে পারেনি। দেশি বিদেশি নানা চাপে শেষ পর্যন্ত সরকার তাকে মেরে ফেলতে পারেনি ঠিকই, কিন্তু কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাকে আটকে রাখা হয়েছিল প্রায় 5 বছর। এই দীর্ঘ সময়ে তিনি বঞ্চিত হয়েছেন তার মৌলিক অধিকার থেকে। তাকে আটকে রাখার জন্য তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল প্রায় 107টি মিথ্যা মামলা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিরোধী দলের নেতা, তিনিও জেল খেটেছেন, কিন্তু দেলোয়ার হোসেনের মতো এমন ভয়াবহ শারীরিক নির্যাতন বা টানা এত বছর কারাগারের অন্ধকারের মুখোমুখি তাকে হতে হয়নি। ফখরুল সাহেবের জেলের জীবন আর দেলোয়ার হোসেনের রিমান্ডের দিনগুলোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই ত্যাগের গল্পই দেলোয়ার হোসেনকে সাধারণ মানুষের মনে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। মানুষ তাকে দেখে একজন মজলুম নেতা হিসেবে, যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। আর তাই এবারের নির্বাচনে এখানকার লীগ বিরোধী এবং নিরপেক্ষ ভোটের সিংহভাগই পড়বে দেলোয়ার হোসেনের পাল্লায়, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেলোয়ার হোসেনের রাজনৈতিক জীবনের ভিত্তিও বেশ মজবুত। তিনি কোনো হঠাৎ গজিয়ে ওঠা নেতা নন। তার সাংগঠনিক জীবনের যাত্রা শুরু হয়েছিল সেই 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময়। তখন থেকেই তিনি ইসলামী ছাত্র শিবিরের কর্মী। 1999 সালে সাথী এবং 2002 সালে সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর ধাপে ধাপে নিজ এলাকার শহীদ আব্দুল হামিদ উপশাখার সেক্রেটারি, ঠাকুরগাঁও সরকারি কলেজের বায়তুল মাল ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন। উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েও তিনি থেমে থাকেননি। সেখানেও তিনি নেতৃত্বের স্বাক্ষর রাখেন এবং পরবর্তীতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ তৃণমূল থেকে উঠে আসা একজন পোড় খাওয়া রাজনীতিবিদ তিনি। অন্যদিকে বিএনপির বর্তমান অবস্থা বেশ নাজুক। দলের সেকেন্ড ইন কমান্ড হয়েও মির্জা ফখরুল নিজের আসন নিয়ে শঙ্কিত। বিএনপির এই শঙ্কার পেছনে আরেকটি কারণ হতে পারে দেলোয়ার হোসেনের সাংগঠনিক দক্ষতা। জামায়াত এবং শিবিরের কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, তারা নীরবে তাদের কাজ করে যাচ্ছে। অন্যদিকে বিএনপির মধ্যে রয়েছে অভ্যন্তরীণ কোন্দল এবং সমন্বয়ের অভাব। মির্জা ফখরুল যদি নিজের আসনে হেরে যান তবে তা হবে বিএনপির জন্য এক বিশাল বড় ধাক্কা। তাই বিএনপি চাচ্ছে যে কোনো মূল্যে এই আসনটি ধরে রাখতে। এমনকি গুঞ্জন রয়েছে পরিস্থিতি বেগতিক দেখে ফখরুল ইসলাম আলমগীর হয়তো 2টি আসনে নির্বাচন করতে পারেন। এটি তার আত্মবিশ্বাসের অভাবকেই ইঙ্গিত করে। দেলোয়ার হোসেন কি পারবেন তারা জনপ্রিয়তাকে ভোটে রূপান্তর করতে, নাকি পর্দার আড়ালের কোনো কালো হাতের ইশারায় পাল্টে যাবে নির্বাচনের ফলাফল? জামায়াতে ইসলামী কি পারবে তাদের প্রার্থীর জন্য একটি সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে? এসব প্রশ্নের উত্তর মিলবে নির্বাচনের দিন। তবে এটা নিশ্চিত যে ঠাকুরগাঁও 1 আসনে এবার একতরফা কোনো খেলা হবে না। লড়াই হবে হাড্ডাহাড্ডি, আর সেই লড়াইয়ে কে হাসবে শেষ হাসি সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি তার দীর্ঘদিনের দুর্গ রক্ষা করতে পারবেন, নাকি জীবন্ত শহীদ দেলোয়ার হোসেনের হাতে উঠবে বিজয়ের পতাকা? ভোট কি সুষ্ঠু হবে নাকি কারচুপির আশঙ্কা করছেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, গল্প নিউজের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। রাজনৈতিক মাঠের এমন সব রোমাঞ্চকর খবর, বিশ্লেষণ এবং ভেতরের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।